শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নূরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। চলছে। গতকাল আসলে আমরা দেখলাম একটা ঐতিহাসিক দিন ছিল এবং সনদ স্বাক্ষরিত হলো, জুলাই সনদ। খুব প্রত্যাশিত একটা বিষয় ছিল। কেমন হলো জুলাই সনদ? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা তো একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরে যে আমাদের রক্তস্নাত অভ্যুত্থান, এটা বলতে পারেন আমাদের শহীদের যে রক্তের ঋণ, তাদের আত্মত্যাগ এবং এই পুরো আমাদের লাখো কোটি মানুষের, বিশেষত তরুণদের যে অংশগ্রহণ, একটা অভ্যুত্থান যেটা অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে পরিবর্তনের, সেই আকাঙ্ক্ষাটাকে, সম্ভাবনাটাকে ধারণ করার চেষ্টা। সেই দিক থেকে মানে প্রধান মনোযোগ পেয়েছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে, যেটা ক্ষমতার দিক থেকে বললে ব্যাপকভাবে জবাবদিহিহীন, এককেন্দ্রিক। মানে ক্ষমতা খুব কেন্দ্রীভূত, কিন্তু এর কোনো জবাবদিহি নেই, কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই, যে কারণে জবাবদিহিও করার প্রয়োজন পড়ে না। এই কাঠামোটার বদল ঘটানো, কারণ এইটাকে ব্যবহার করেই নানান সময় আমাদের সরকারগুলো স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে এবং সর্বশেষ সরকার একেবারে নীতিমতো এটাকে ফ্যাসিস্ট একটা শাসনে পরিণত করেছে। কাজে আমরা তো ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা কিংবা এই যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো, যেটাকে ব্যবহার করে এটাকে ফ্যাসিজমে নেওয়া হয়েছে, সেইটা যদি আমরা বদল না করতে পারি তাহলে তো আসলে আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ হবে না। সে কারণে মনোযোগ পেয়েছে ওই জায়গায়। পরে এটাও সত্য যে রাজনৈতিক, আমরা যখন পরিবর্তন আনতে চাই কোথা থেকে শুরু করা হবে, ফলে রাজনৈতিক পরিবর্তনটাই প্রথমে ঘটে, যেটার মধ্য দিয়ে আর্থসামাজিক স্তরেও পরিবর্তনটা ঘটার জায়গা তৈরি হয়। এবং ফলে জনগণের আকাঙ্ক্ষার একটা দিক এখন আমরা গুরুত্ব দিয়ে মানে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেটা বলতে পারেন যে জুলাই জাতীয় সনদে তার একটা প্রকাশ আছে। কিন্তু একই সাথে এইটার বাস্তবায়ন এবং আর্থসামাজিক ক্ষেত্রের পরিবর্তনকে নিয়ে যাওয়া, সেই রাজনৈতিক শক্তি গড়ে ওঠা, সেটা খুব জরুরি। কারণ না হলে আপনি শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। তো আমরা বলবো যে এটা তো একটা লম্বা লড়াইয়েরও পথ। আপনি যেমন অভ্যুত্থান করেছেন, এটা যেমন একটা অর্জন, কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে একটা রূপ দেওয়া, তার পরিগঠন, সেইটা খুব জরুরি। সেই জায়গা থেকে লড়াইটা চলমান আছে এবং সেই দিক থেকে বলবো যে আমরা চেষ্টা করছি বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে কতটা আমরা সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারি সেই দিকে ধাবিত হওয়া। জুলাই জাতীয় সনদ যেটি তৈরি হলো, সেটি আসলে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধারা বা ভাষাগত পরিবর্তন একদম শেষ পর্যন্ত হয়েছে গতকাল। তো এটিকে আসলে আরো পরিবর্তন বা পরিমার্জন হবে কিনা সামনের দিনে? কোনো কিছু তো কোথাও স্থির থাকে না, কিন্তু এটা একটা জায়গা যেখানে আমরা ধরেন ঐকমত্য হয়েছি এবং এইটা দীর্ঘ আলোচনার ভিত্তিতে কিছু হয়তো ত্রুটি বিচ্যুতি অথবা গ্যাপ কিংবা থাকতে পারে, সেটা সকলে আবার সম্মতি দিলে সেটা নিশ্চয়ই পরিবর্তনও করা যেতে পারে। কিন্তু এটা হচ্ছে যে সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আইন কানুনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তনকে আমরা সর্বসম্মত হয়েছি। সবকিছুতে সর্বসম্মত হওয়া যায়নি, অনেকগুলো প্রশ্নের নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্ন মত আছে, কিন্তু ভিন্ন মত সত্ত্বেও সেগুলোকে আমরা জুলাই সনদে জায়গা দিচ্ছি। এটার বাস্তবায়ন ঘটবে এবং সেই বাস্তবায়নের সময় গিয়ে, বিশেষত যখন এটা আইনসভায় গিয়ে এটা সংবিধানে সংযোজিত হবে, আরও সুনির্দিষ্ট আইন হবে, যে আইনগুলো গ্রহণ করা হবে, আইন তৈরি হবে, তখন আরও হয়তো প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন যদি কোনো প্রয়োজন পড়ে। কিন্তু মূল স্পিরিটের কোনো পরিবর্তন করা আসলে ওইভাবে যাবে না, কারণ হচ্ছে এটা তো আমাদের একটা অঙ্গীকার। আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারের মৌলিক কোনো বদল সেটা সম্ভব না। ভাষাগত পরিবর্তন কিংবা ধরুন কোনো একটা জিনিস একেবারে বাদ পড়ে গেছে, সেই দিকটা খেয়াল রাখা ইত্যাদি হতে পারে। এই যে জুলাই সনদটি হলো, আপনি বলছেন নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত আছে, তো সবকিছু সত্ত্বে আপনারা সই করলেন, তো এই যে দ্বিমত বা এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সামনের দিনে আসলে কিভাবে সুরাহা হবে? হ্যাঁ, এটা একটা বড় তর্কের জায়গা ছিল
এবং এই তর্কের জায়গা থেকে আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের এখন পর্যন্ত চর্চা, গৃহীত পদ্ধতি এবং সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান তৈরি করার ক্ষেত্রে জনপ্রতিনিধিরাই সংবিধান তৈরি করে। সেই দিক থেকে একটা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পার্লামেন্ট কিংবা আইনসভা, সেটাই আসলে সংবিধান তৈরি পরিবর্তনের একটা জায়গা। এখন এই আইনসভাকে আপনি কি নামে অভিহিত করবেন? যদি আপনি একটা নতুন সংবিধান করতে চান, সাধারণত এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইংরেজিতে, কিংবা বাংলায় সংবিধান সভা কিংবা গণপরিষদ ইত্যাদি নামও ব্যবহৃত হয়। আবার যদি আপনি একটা সংবিধান ইতিমধ্যেই আছে, তাকে কিছু সংশোধন পরিমার্জন করতে চান, সেটাকে অ্যামেন্ডমেন্ট কিংবা সংশোধনী বলে, তখন একটা পার্লামেন্টে যার 2/3 মেজরিটি হলেই আপনি যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন করতে পারেন। যদিও অনেক ক্ষেত্রে সাধারণত যেটা সংবিধানের যদি এটা নিয়ে বিতর্ক আছে যে সংবিধানে আসলে আদৌ কোনো বেসিক স্ট্রাকচার বলে কিছু থাকে কিনা, তবু অনেক ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এগুলো হচ্ছে সংবিধানের একটা মৌল জায়গা, যেগুলো জনগণের অভিপ্রায় হিসেবে লিখিত হয়েছে। কাজে এই জায়গাগুলোতে হাত দিতে হলে সংশোধনী দিয়ে করা যাবে না। ফলে ওইটার জন্য ওইরকম গণপরিষদ কিংবা ওই স্টেটাসের কোনো কিছু লাগবে। এখন আমরা পড়েছি একটা বিশেষ বাস্তবতায়, আমরা একটা নতুন সংবিধানও তৈরি করার ব্যাপারে একমত হতে পারিনি। আবার আমরা যা করতে চাইছি সেটা সংশোধনের চাইতে অনেক বড়। ফলে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা গণতন্ত্র মঞ্চ, আমাদের দল গণসংহতি আন্দোলন, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, 6টি দলীয় একটা জোট আছে। আমরা যখন এই লড়াই করছিলাম, এবং যুগপৎ ধারায়ও লড়াই করছিলাম, আমার নিজের খেয়াল আছে যে আমরা একটা সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলেছিলাম এই আইনসভাটা হবে সংবিধান সংস্কার পরিষদ। গণপরিষদ যেমন নতুন সংবিধানে এখতিয়ার দেয়, কিন্তু যেহেতু সেটা নিয়ে আমাদের ঐকমত্য নেই কিংবা বাস্তবতাটাও সমস্যা আছে, অন্যদিকে আবার এটা আমরা যা করতে চাইছি, যেমন ধরুন আমরা 31 দফা দিয়েছিলাম, তো সেই 31 দফার মধ্যেও যে ধরনের সাংবিধানিক পরিবর্তনের কথা ছিল, সেইটা করতে গেলেও আসলে ওইটা সংশোধনের ঊর্ধ্বে উঠত। ফলে সংস্কার পরিষদ, রিফর্ম অ্যাসেম্বলি, এইটা প্রয়োজন হবে, যেখানে জনগণ একটা আইনসভাকে সংবিধানের মৌলিক সংস্কারের এখতিয়ার কিংবা ক্ষমতা অর্পণ করছে, যে এই সংসদটি জনগণই ঠিক করছে, এই সংসদটি এই মৌলিক সংস্কার করতে পারবে। এবং সেই মৌলিক সংস্কার করতে পারা মানে হচ্ছে জনগণের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে। জনগণই তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার, জনগণই তো সবকিছু গঠন করতে, ডিফেক্ট সবসময় জনগণের হাতেই ক্ষমতা। তাহলে জনগণ এই ক্ষমতাটা অর্পণ করে তার প্রতিনিধিদেরকে। তাহলে আগামী সংসদকে এই ক্ষমতাটা, কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা অর্পণ করবে এর মৌলিক সংস্কার করার জন্য। তো সেটা আমাদের একটা দাবির জায়গা ছিল, এবং আমরা সেই ধারাবাহিকভাবে সেটা করেছি। বিশেষত 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে এটা একটা সম্মিলিত একটা অভ্যুত্থান, অনেক দল মত নির্বিশেষে এবং ছাত্রদের একটা বিরাট অংশগ্রহণ, যেখানে ঠিক ওই অর্থে দলীয় চেহারাটা প্রথমে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা এই যে একটা সকলে মিলে এখন সকলে তো একটা কনসেনসাস ছাড়া তো আপনি আর এগোতে পারছেন না। একটা দল যদি মনে করে যে আমরা যা বলছি তাই করতে হবে, সেই রকম কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। জুলাই সনদ তো তৈরি হলো, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে? আপনি নিশ্চয়ই এই প্রশ্নটা আসতেন। আমি প্রসঙ্গ উঠলো বলে এটা আলোচনা একটু করে রাখি যে বাস্তবায়নের ক্ষেত্রে দুটো প্রশ্ন আলোচনা হয়েছিল। একটা হচ্ছে যে আইনি বাধ্যবাধকতা দরকার, আইনি ভিত্তি দরকার। 2 হচ্ছে যে এই যে সংসদে এটা যাবে, এই যে পরিবর্তনগুলো আমরা আনবো, এটা কি টেকসই হবে? কি এটা কি একটা সংশোধনী হবে? কেবল সংশোধনী হলে তো আদালত বলবে যে এটা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ নয়, বাতিল করে দিতে পারে, যেমনটা ত্রয়োদশ পঞ্চদশ এগুলো বাতিল হচ্ছে। তো আমরা সেখানে এই দাবিটা তুলেছিলাম যে জনগণ যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয় কিংবা সংস্কার পরিষদ হিসেবে এই সংবিধানকে, ওই সংসদকে ক্ষমতা দেয়, তাহলে যে পরিবর্তনটা হবে সেটা আসলে জনগণের অভিপ্রায়কারী সংবিধানে যুক্ত হবে। ফলে এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের বিষয় থাকবে না। ফলে এই যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু গণভোটের মধ্যে দিয়ে এই দুটো জিনিসই করা হচ্ছিল। গণভোটের মধ্যে যেটা আমরা ইতিমধ্যে আলোচনায় প্রায় ঐকমত্য হয়েছে যে গণভোটটা হবে, সেই গণভোটের মধ্যে দুটো জিনিস অর্জিত হবে। একটা হচ্ছে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করছেন, ফলে সেটা একটা আইনি বাধ্যবাধকতায় পরিণত হচ্ছে। 2, আগামী পার্লামেন্টকে জনগণ এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কিংবা এই এখতিয়ার ক্ষমতাটা দিচ্ছে যে এর ভিত্তিতে তারা মৌলিক সংস্কার করতে পারবে। ফলে ওই টেকসই হওয়ার জায়গাটা আমরা অর্জন করতে পারছি। ফলে ওই জায়গা থেকে কিন্তু এই দুটো জিনিস এই গণভোটের জায়গাতে
সামনে মানে এর মাধ্যমে আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সুরাহা হবে বলে। নোট অফ ডিসেন্টের সুরাহাটা হবে সংসদে। আপনি জনগণ অনুমোদন করছে, কিন্তু সংসদে গিয়ে এখন ধরুন নোট অফ ডিসেন্টের এখানে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক দল তাদের ম্যানিফেস্টোতে এটা রাখবেন, যে দলকে জনগণ ম্যান্ডেট দিবেন তারা গিয়ে তাদের মতো করতে পারে। কেউ যদি টু থার্ড না পায় তখন কম্প্রোমাইজের কিংবা আলাপ আলোচনার ভিত্তিতে সংসদের সমঝোতার মধ্যে দিয়ে হবে। গতকাল আমরা দেখলাম আসলে কমিশনটা 32টি দলের সাথে আলোচনা করেছিল, তো সেই ক্ষেত্রে 24টি দল আসলে স্বাক্ষর করেছে। তো এনসিপির মতো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা যেই শক্তি তারা আসলে গতকাল স্বাক্ষর করেনি। এটি কি যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল, ঐক্যে কিছুটা ফাটল বা দূরত্ব তৈরি হলো? বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে পারেন, কিন্তু মানে যে বিষয়গুলোতে ধরুন কয়েকটি দল, আপনি ঠিক আসলে 30টি দল আলোচনা করেছিল। 32টি দল আমরা দেখেছি লিস্টে বিভিন্ন জায়গায় 32টি দল, কিন্তু আসলে পরবর্তীতে আমরা দেখলাম যে 30টি দল এখানে ছিল। তার মধ্যে 4টি দল সিপিবি, বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ, 4 দল প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে তারা সনদে স্বাক্ষর করবেন না। তাদের জায়গাটা একটা বিষয় যে সেখানে স্বাধীনতার ঘোষণাপত্রকে আসলে বাতিল করা হয়েছে কিনা। এখানে কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল করার কোনো বিষয় নাই সেখানে। 1, 2 হচ্ছে যে 4 মূলনীতির প্রসঙ্গ। 4 মূলনীতির প্রসঙ্গও কিন্তু আসলে ওখানে কোথাও 4 মূলনীতি বাতিল করার কথা বলা হয়নি। বলা হয়েছে যে মূলনীতির সাথে 4টি বিষয় যুক্ত হবে, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আরেকটা বিষয় যুক্ত হবে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। তো ফলে এখানে তাদের দিক থেকে তারা কিভাবে বুঝেছেন এবং কেন তারা বিরোধিতা করছেন সেটা তারা হয়তো ব্যাখ্যা করবেন, কিন্তু আমরা যেভাবে বুঝেছি এবং যেভাবে আছে সেটা বললাম। অন্যদিকে এনসিপি আরেকটি দল যারা গণফোরাম, তারাও সই করেননি, কিন্তু কালকে উপস্থিত ছিলেন। তারা বুঝে নিতে চাচ্ছেন আরেকটু, হয়তো তাদের কোথাও গ্যাপ তৈরি হয়েছে। যেহেতু 15 দিন সময় বর্ধিত করা হয়েছে, কাজে এই 15 দিনের মধ্যে যে কেউ সই করতে পারেন। এনসিপিও একই কথা বলেছে যে তারা এটা আইনি ভিত্তি চায়, এবং তারপরে সেটা পরিষ্কার হলে তারা হয়তো এটা তখন তারা সাইন করবেন। মূলত এনসিপির যে জায়গাটা আমরা বুঝেছি সেটা হচ্ছে যে এই যে গণভোটটা হবে, এই যে আইনি বাধ্যবাধকতা এবং আমরা টেকসই করার জন্য জায়গাতে যাচ্ছি, গণভোটটা কিসের, মানে এই আদেশটা কিভাবে আসবে, কারা এই আদেশটা দিবেন, সেই জায়গাটা নিয়ে আসলে মূলত সমস্যাটা হচ্ছে। এবং সেইখানে সমস্যার জায়গাটা নিয়ে অনেকগুলো প্রস্তাব, তর্ক ইত্যাদি আছে। সেগুলো নিয়েও আমরা এক ধরনের ঐকমত্যে এসেছিলাম, যেখানে একটা আদেশ এবং অধ্যাদেশের সংমিশ্রণ ঘটবে। কিন্তু কিছু পার্থক্যের জায়গা এখনো আছে, এবং সেইটার জায়গাটা স্পষ্ট না হওয়ার ফলে এনসিপি সেখান থেকে মনে করছেন যে এটা ভবিষ্যতে এটা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে তো অস্পষ্টতা থেকেই গেল। সে কারণে আমরা যেটা বলেছিলাম যে না, আগেই তাহলে গতকাল ঘোষণার আগেই ঐকমত্য কমিশন একটু সময় বর্ধিত করা দরকার, কারণ আমরা তখন কার কাছে যাব? মানে ঐকমত্য কমিশন যদি দায়িত্ব শেষ করে ফেলে তাহলে আমরা তো সরকারের কাছে যেতে হবে। তো সরকার তো আসলে এটার এখন দায়িত্বে নাই, ওই অর্থে যে পুরো জিনিসটা যেভাবে তারা প্রসেসটা হয়েছে। তো সেই দিক থেকে আপনার ঐকমত্য কমিশন যাতে সময় বর্ধিত করে, কারণ যেখানে আমরা আলোচনা করছি সেখানে এটা রিজলভ হোক। তো সময় কিন্তু বর্ধিত করা হয়েছে। এখন সময় বর্ধিত করে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। জুলাই সনদ কিন্তু আগেই তৈরি হয়ে গেছে, সেটা নিয়ে এখন আর যা মতামত, ঐকমত, ডিসেন্ট, মানে ভিন্ন মত, এগুলো সব তো ওখানে আছে। সেখানে যদি কেউ সবাই মিলে আবার কোনো বদল ঘটায় সেটা তো আমরা অ্যাপিল করতে পারি, কিন্তু আপনার এটাতে সই করার সাথে ওইটা শর্তাধীন করার ক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা কোনো বাধা মনে করিনি। ওইটা শর্তাধীন করার কোনো প্রয়োজন নেই, কারণ বাস্তবায়ন প্রক্রিয়া একটা আলাদা ডকুমেন্ট। সেই ডকুমেন্টের জন্য যে সময় আছে সেখানে আমরা কথা বলতে পারবো। ফলে বাস্তবায়ন প্রক্রিয়া আমরা একমত হই অথবা না হই, তাতে জুলাই সনদের কোনো আলাদা তাতে কোনো প্রভাব পড়ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি ঐকমত্য না হয় তাহলে সেটা একটা পুরো জুলাই সনদই ঝুলে পড়বে, সেটা হয়তো হতে পারে। সেদিক থেকে জুলাই সনদ সই করা আমরা মনে করেছি এটা সই করার কাজটা করে ফেলতে হবে। এখন বাস্তবায়ন নিয়ে আমাদের ঐকমত্যে পৌঁছাতে হবে। একটি বিষয় আমরা দেখলাম যে গতকাল জুলাই যোদ্ধারা তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে যে মঞ্চটি প্রস্তুত হয়েছিল সংসদের দক্ষিণ প্লাজা, সেখানে অবস্থান নিয়েছিল, এবং পরে পুলিশকে আসলে বেশ মানে জোরপূর্বকই তাদের সাথে ব্যবহার করতে হয়, বল প্রয়োগের কিছু ঘটনা ঘটে। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটি আসলে
মানে কিভাবে আসলে দেখছেন? দেখুন, এই বিষয়টির জন্য কিছুটা আমরা সরকারের ভূমিকাকে একটু প্রশ্ন করব। আমরা 5ই আগস্টের পর থেকেই আমাদের দলের দিক থেকে, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্যে আমরা যা পেরেছি, ধরুন আমরা শুরু করেছিলাম কাজটা প্রত্যেকটি অঞ্চলে শহীদের তালিকা করা, তো সেই তালিকা পৌঁছানো যাতে সরকার কাজটা ঠিকমতো করে, কারণ আলটিমেটলি কাজটা তো সরকারকে করতে হবে। এবং আমরা দাবি তুলছিলাম যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে, এবং আহতদেরকে তাদের শুধু চিকিৎসাই নয়, তাদের জীবনের দায়িত্ব নিতে হবে। অনেক আহতরা তো একেবারে পঙ্গু হয়ে গেছেন, মানে কারো হাত পা চোখ বিশেষভাবে। তো আপনি এখন এই জায়গাটার খুব গুরুত্বপূর্ণ অংশ মনে করেছে। আমরা বহুদিন ধরে এই দাবি কন্টিনিউ করেছি, এবং বলতে পারেন যে জুলাইয়ের 1 বছর পূর্তিতে আমাদের প্রধান উপজীব্য ছিল শহীদের মর্যাদার প্রশ্ন, আহতদের এই দায়িত্ব নেওয়ার প্রশ্নটি। এখন এটা তো সরকারের একটা কাজ ছিল, সরকার এটা প্যারালালি করছেও একভাবে, যদিও সেখানে অনেক অভিযোগ এখনো আছে। এবং এই আমরা বারবার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে, অন্যান্য উপদেষ্টাদের সাথে দেখা হলে সরকারকে বারবার জানিয়েছি, যখন একটা জুলাইয়ের আহত যোদ্ধা তার অবস্থা নিয়ে কোনো অভিযোগ করেন, মানে সেটাই আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, বিব্রতকর অবস্থা হয়। তারপর যখন তারা আহাজারি করেন, রাস্তায় নামেন, এটা আপনারা কিভাবে সহ্য করেন? কিভাবে, মানে আপনার তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে কেন? তারা এই সরকার যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, যারা জীবন বাজি রেখে, জীবন উৎসর্গ করে এই বিজয় এনেছে, তারা তো সেভাবেই তাদের মর্যাদার জায়গাটা করা দরকার। জুলাই সনদে আমরা অনেক আলোচনা করেছি, তো এই জুলাই সনদটার সাথে আসলে কতখানি জনগণ সম্পৃক্ত হয়েছে বলে মনে করেন? কারণ নাকি এটা আসলে মধ্যবিত্ত শ্রেণী বা শিক্ষিত শ্রেণীর মধ্যেই আটকে আছে? জুলাই জাতীয় সনদের অনেকগুলো বিষয় আছে, অনেক খুঁটিনাটি, এবং এটার বিষয়টার ভিতরে আপনি প্রবেশ করলে, তখনই আপনি ইন্টারেস্ট নিলে আপনি হয়তো বিষয়টাকে বুঝতে পারেন। নাথিং, এমন কিছু না যে আপনাকে এটার জন্য একেবারে বছরের পর বছর কোনো বিদ্যা অর্জনে থাকতে হবে। বোধগম্য জায়গায় আমরা সকলেই এটা বুঝতে পারবো চাইলে। এখন যে ইন্টারেস্ট নিয়েছে সে বুঝতে পেরেছে। এটা তো ধরুন এইরকম আগে কখনো ঘটেনি যে ন্যাশনালি টেলিভাইজড হচ্ছে, মানে জাতীয় টিভিতে পুরোটা দেখানো হয়েছে, একেবারে কোনো খুঁটিনাটি। তারপরে ধরুন এইটা নিয়ে প্রতিদিন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, ব্রিফিং করেছেন, এবং সেগুলো টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বক্তৃতায় আলোচনা হচ্ছে, তর্ক হচ্ছে সভা সমাবেশে। কাজেই আমার মনে হয় যে জনগণ অনেকটা জানেন। আরও যখন ম্যানিফেস্টোতে যাবে, প্রচার হবে, জনগণ প্রত্যেকটা বিষয়তে আরও বেশি করে জানবেন, এবং জনগণের এই ইনভলভমেন্টটা বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য জরুরি। এইটিকে অনেকে বলছেন একটি বাস্তব পথ নির্দেশিকা, আর অনেকে আবার বলছেন না, এটি আসলে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি। তো সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে এই পথ নির্দেশিকা বা চুক্তি যেটি হোক কতটা প্রভাব রাখবে? যদি আমরা এই যে বাস্তবায়নের, মানে সনদকে যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি, প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, এবং এর সুফল যেটা যদি ঠিকঠাক মতো গড়ে ওঠে, তাহলে অবশ্যই সুফল মানুষ পাবে। তখন কিন্তু মানুষ এইটাকে আঁকড়ে ধরতে চাইবে, কারণ তারা বুঝতে পারবেন যে এইটাই তার রক্ষা কবচ। এই যে সেপারেশন অফ পাওয়ার, এই যে ক্ষমতার বিভাজন হয়েছে, এবং যার ফলে ভারসাম্য তৈরি হয়েছে, এবং যার ফলে জবাবদিহি আসবে, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হলো, এইটা মানুষ যখন নিজের অধিকারের সাথে সম্পর্কিত করতে পারবে, যে আমি এখন পুলিশকে জবাবদিহি করতে পারি, আমি এখন মানে যে কোনো প্রতিষ্ঠান কোনো অন্যায় করলে, আমাকে হয়রানি করলে আমি তাকে জবাবদিহি করতে পারি, আমরা সরকারকে পর্যন্ত জবাবদিহি করতে পারি, আমরা নিয়মিত ভোট দিতে পারি, আমাকে যখন তখন কেউ গুম করে নিতে পারে না, আমাকে যে কেউ এসে হামলা করতে পারে না, আমি সেটা নিয়ে অভিযোগ করলে মামলা করতে পারি, আদালতে যেতে পারি, সংবাদপত্রকে জবাবদিহি থাকতে হয়, প্রতিষ্ঠানকে জবাবদিহি থাকতে হয়। এই সব বিষয়গুলোতে মানুষ নিজেকে যখন ক্ষমতায়িত অবস্থায় দেখতে পাবে, তখন এই গণতান্ত্রিক রাষ্ট্র আসলে কি, এটা মানুষ উপলব্ধি করবে। তো সেইটার ঘাটতি এখনো আমাদের জন্য বেদনাদায়ক। এইটা আমরা মনে করি যে সরকারকে করতে হবে। এখন জুলাই যোদ্ধারা হয়তো ভেবেছেন যে একটা জুলাই জাতীয় সনদ সই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোথায় স্বীকৃতি? সেই জায়গাটা আলাদা করে ওখানে আনার ক্ষেত্রে, মানে যেহেতু এটা সংবিধান সংস্কারের প্রশ্ন ছিল, সেই কারণে ওইটা একটা আলাদা অঙ্গীকার, মানে অর্থাৎ জুলাই শহীদ কিংবা জুলাইয়ের অঙ্গীকার নামা ছিল আসলে 5 নম্বর, পরে এটা যুক্ত হয়েছে। তো ওইটা বলছিলাম যে ওইটা যেহেতু আলাদা প্রক্রিয়া, সেই কারণে হয়তো এখানে প্রাথমিকভাবে
মানে কেউ ওইটাকে মানে আনার ব্যাপারে প্রস্তাব করেননি। কিন্তু যখন জুলাই জাতীয় যোদ্ধারা সেটা দাবি করলেন তখন তো সেটার ব্যাপারে কোনো আর প্রশ্ন তোলার কিছু নেই। তারা আসলে আইনি সুরক্ষাটিও এবং আমার ধারণা যে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনি কিন্তু ওখানে পরিষ্কারভাবে তখনই মেনে নিয়েছেন। কিন্তু তারপরও যে একটা পরিস্থিতি হলো সেটার ব্যাখ্যাটা পুলিশকেই দেওয়া উচিত। এবং আমরা তো যে কোনো ধরনের এইরকম জোরপূর্বক প্রক্রিয়া সেটাকে আসলে কোনোভাবে তো মানে সমর্থন করা যায় না। আপনি তো আসলে সবগুলো আলোচনাতেই ছিলেন ঐক্যমত্যে, তো আমরা দেখেছিলাম মাঝখানে জামাতে ইসলামী বলছিল তারা সাইন করবে না, কিন্তু গতকাল তারা সই করলো। আসলে কোন প্রস্তাবনা বা কোন দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে তারা সই করতে রাজি হলো? আসলে আপনারা যদি শেষ যেদিন আলোচনা হয়েছিল, যেদিন ঐকমত্য কমিশন মানে আলোচনাটাকে গুটিয়ে এনে সমাপ্ত করলো, এক ধরনের সমাপনী বিদায় ভাষণ টাষণও হয়ে গেছে, সেই আলোচনার দিন আমি সর্বশেষ উঠে বলেছিলাম যে আপনারা এটা মানে অর্থাৎ একবারে বন্ধ করে দিয়েন না, কারণ আমাদের এই যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যতটুকু এখনো মানে আপনাদের একটা লিখিত প্রস্তাব করা দরকার এবং সেটার ভিত্তিতে আমরা আবার কারো যদি কোনো আপত্তি থাকে সেটা নিয়ে কথা বলা দরকার। ফলে সেটা আজকে আপনারা একটা আনুষ্ঠানিকভাবে এক ধরনের শেষ হচ্ছে, কিন্তু পুরোটাই ইয়ে হচ্ছে না। আমরা যদি প্রয়োজনে যাতে আমরা আলোচনা রিওপেন করতে পারি সেই জায়গাটা আপনাদের বজায় রাখা দরকার। তো সেটা তারা পরবর্তী শেষ দিনে এসে করলেন, 15 দিন বর্ধিত করলেন। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে যে ওইখানে যেসব প্রশ্নে আমরা প্রায় ঐকমত্য মৌখিকভাবে হয়েছিলাম তার মধ্যে আমি কিন্তু বলেছি যে জুলাই জাতীয় সনদ সেখানে ভিন্নমত কিভাবে থাকবে এবং ভিন্নমত কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে, এবং সেইটা যে একটা প্যাকেজ ঐকমত্য ভিন্নমতের প্রতিটি জায়গায় লেখা আছে কোন কোন দল কেন কিভাবে এইটার ভিন্নমত দিয়েছে, এবং এই ভিন্নমতের মীমাংসা হবে এটা তারা ম্যানিফেস্টোতে উল্লেখ করবে। এগুলো তো আমরা জানি, কিন্তু আসলে জামাত তো দাবি করছিল না এটার পরে এইটাই গণভোটে যাবে, হ্যাঁ না, এবং তারপরে আমরা সংসদ কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে, এই বিষয়গুলো তো আমরা একমত হয়েছি। ফলে জামাত সেই সম্ভবত সেই জায়গাতে জামাতের যে দাবিগুলো ছিল সেখানে একটা বিষয় নিয়ে কিছুটা মতপার্থক্য অনিশ্চয়তা ছিল, সেটা হচ্ছে যে এই যে গণভোটের আদেশটা কিভাবে হবে সেই নিয়ে তারা কতটা ধরুন সরকারের মানে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছেন, তাদের যদি কোনো মত পার্থক্য সেখানে নিশ্চয়ই তারা কনভিন্সড হয়েছেন বলে গিয়েছেন। জাতীয় নির্বাচন নিয়ে নানান শঙ্কার কথা শুনি, আপনিও কোনো শঙ্কা দেখেন কিনা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে? শঙ্কা তো থাকবেই। ধরুন বাংলাদেশের একটা শঙ্কা থাকবে এই কারণে যে ধরুন শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং বিদেশে এখন ভারতে অবস্থান করছেন, এবং সেখান থেকে তো তিনি থেমে নেই, বসে নেই, মানে নানাভাবে টেলিফোনে বিভিন্নভাবে তার দলকে তারা নানা ধরনের ইনস্ট্রাকশন দিয়ে চলেছেন। তো একদিকে তার বিচার কাজ চলছে, তার কিভাবে তারা এই গণহত্যার চালিয়েছেন সেটা চলছে, এবং ওই কেবল জুলাইয়ের গণহত্যা তো না, 15 বছর ধরে যে গুম খুন হত্যাকাণ্ড, হেফাজতের উপরে মানে সমাবেশে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, কত বড় বড় ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, সেই সবগুলো নিয়ে তো একটা তার বিচার প্রক্রিয়া। এর মধ্যেই তিনি যে কাজগুলো চালিয়ে যাচ্ছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এবং তার দাবি হচ্ছে তিনি এখনো প্রধানমন্ত্রী, এবং এই পুরো সরকার কিংবা এই অভ্যুত্থান এই সব কিছুকে তিনি একটা অবৈধ কিংবা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ফলে এই নির্বাচন যদি বানচাল হয়ে যায় তাতে তো শেখ হাসিনার দাবিটাই আসলে প্রতিষ্ঠিত হয়, এবং এইটা শেখ হাসিনা ভারতে বসে যখন বলছেন তখন তিনি নিজেই কেবল বলছেন, তার কোনো রকম বৈদেশিক সহায়তা নাই, সাহায্য নাই, তার পেছনে কোনো শক্তি কাজ করছে না, এটা তো ভাবার কোনো কারণ নেই। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরই একটা অংশ, যে আওয়ামী লীগ যারা শেখ হাসিনার সাথে যুক্ত আছেন তারা এবং তাদের বিদেশি মুরব্বীরা, তারা বাংলাদেশের নির্বাচনকে শেখ হাসিনার জন্য একটা তার স্বার্থবিরোধী হিসেবেই দেখবেন। ফলে সেটা বানচাল করার একটা চক্রান্ত, নানান ধরনের ষড়যন্ত্র, স্যাবোটাজ এগুলো থাকবে, এগুলো আছে। সেই জায়গাটা সম্পর্কে রাজনৈতিক পক্ষগুলো যারা আন্দোলনকারী তাদের সচেতন থাকা দরকার। তাদের বোঝা উচিত যে এই গণতান্ত্রিক উত্তরণটা আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য খুবই মানে জরুরি একটা বিষয়। অন্য অনেকগুলো দল আসলে রাজপথে আন্দোলন করছে, উচ্চকক্ষ পেয়ার, নিম্নকক্ষে পেয়ার বা অন্য অনেকগুলো দাবি নিয়ে, সেগুলোর কারণেও তো এক ধরনের শঙ্কা আসলে বলা হচ্ছে বা অন্যগুলো। আমি ওই জায়গাটায় আসি, আপনি ঠিকই বলেছেন যে ধরুন আন্দোলনকারী শক্তির সময় যদি এখন বেশ বিভাজিত হয়ে পড়ে, এবং তাহলে কি দাঁড়াবে,
তাহলে তো ওই যে আমাদের দ্বন্দ্বের ফলে যে একটা অবস্থা তৈরি হয়, কিছুটা স্পেসও তৈরি হয়, ওই স্পেসে তো ফ্যাসিস্টরা ঢুকবে। এটা তো খুব সহজ অঙ্ক, এর জন্য তো কোনো বিরাট বিশ্লেষক হওয়ার দরকার হয় না। ফলে আন্দোলনকারী শক্তিরা যাতে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্যে থাকে, এই ট্রানজিশনে আবারও খেয়াল করবেন, এই গণতান্ত্রিক উত্তরণ পর্বে আন্দোলনকারী শক্তিসমূহ যাতে একটা ন্যূনতম কি বলে ঐকমত্যের মধ্যে থাকে, তার জন্য কিন্তু আমরা বারবার আমাদের দলের দিক থেকে আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা সভা সমাবেশে, আমাদের টক শোতে কিংবা যে কোনো ফোরামে আমরা এই জায়গাগুলো কথা বলছি যে আমাদের ঐকমত্য রক্ষা করা দরকার। এবং ওই কারণে ঐকমত্যকে আমরা একটা উত্তরণের ভিত্তি, মানে পদ্ধতিগত ভিত্তি হিসেবে আমরা বারবার বলছি যে না হলে তো এখন ধরেন আপনি পিআর চান, কথার কথা, আমরা উচ্চকক্ষে পিআর চেয়েছি, তো আমরা উচ্চকক্ষে পিআর চাই, বিষয়ে কোথাও আলোচনা আসলে সেখানে হয়নি, ওটা আলোচনার বিষয় ছিল না। এবং আমি আপনাকে একটা কথা বলি, যখন আপনি একটা ইউনিটারি সিস্টেমে উচ্চকক্ষ চান, তখন উচ্চকক্ষে পিআর চাইলে আর নিম্নকক্ষে পিআরের দাবি থাকতেই পারে না। এই জায়গাতে আমরা একটু আরেকটা প্রশ্ন করতে চাই নির্বাচন বিষয়ে, যে গতকাল আমরা দেখলাম তো কিছু দল সই করলো না। এরকম করে যদি কিছু দল নির্বাচনে না আসে, সেক্ষেত্রে আসলে মানে রাজনৈতিকটা কোন দিকে যাবে বা কোনো সংকট তৈরি হবে কিনা? এই কথাটাও বারবার বলার চেষ্টা করছি আমরা, যে বিচার, সংস্কার এবং নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে ঐতিহাসিক কালে আছি, বাংলাদেশ একটা ট্রানজিশনে আছে, আমরা ওইটা দায়িত্ব এবং কর্তব্য, জাতীয় কর্তব্য যাতে কোনো অংশে আমরা খাটো না করি, না ভুলে যাই। বর্তমানে যে প্রশাসনের অবস্থা, বা গত এক বছরে বলা হয়েছে যে পুলিশ আসলে যেভাবে পারফর্ম করার কথা তারা সেভাবে পারফর্ম করছে না, বা অন্যান্য অবস্থাও আমরা দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় আসলে অবনতি হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে সুষ্ঠু নির্বাচন বা শান্তিপূর্ণ নির্বাচন এই প্রশাসন দিয়ে সম্ভব কিনা? বিশেষ করে আমরা যদি দেখি যে 3টি নির্বাচন তো আমরা বাদ দিলাম, এর আগে একটা নির্বাচনী একটা সংস্কৃতি আছে যে সমর্থক বা দলীয় কর্মীদের মধ্যে বিভিন্ন জায়গায় আসলে বেশ বিশৃঙ্খলা তৈরি হয়। তো পুলিশ আসলে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে পারবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন আমরা সব বিষয়ে ঐকমত্য হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি তারপরে যেটা প্রধান হয়ে উঠবে সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ, এবং পরিবেশ তৈরির ক্ষেত্রে তো পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এখন সে কারণেই ধরুন অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার কমিশন করেছে, সেটা আমরা সাধুবাদ জানিয়েছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। বলা চলে স্বল্পতম সময়ের মধ্যেই তারা করেছেন, 2-3 মাসের মধ্যেই। পুলিশ সংস্কার কমিশন যখন রিপোর্ট দিয়ে দিয়েছে, প্রায়োরিটি বলে একটা জিনিস আছে, পুলিশ সংস্কারের যতটুকু অংশ সাংবিধানিক সেটাকে হয়তো ঐকমত্য কমিশন ইত্যাদিতে রেখে দেওয়া যেত, কিন্তু বাকি পুলিশ সংস্কারের বাকি প্রশ্নগুলোতে ন্যূনতম যতটুকু ঐকমত্য হয়ে গেছে সেটা কিন্তু ইমিডিয়েটলি সরকারের বাস্তবায়ন করা দরকার ছিল। এবং এইটা বাস্তবায়নের মধ্যে গিয়ে পুলিশ বাহিনীর পুনর্গঠনের যে জায়গা সেখানে দরকার ছিল, এবং এটা উচিত ছিল যে আরও অনেক নতুন পুলিশ সদস্য যুক্ত করা, কারণ এর মধ্যে তো অনেকে ঠিকমতো জয়েন করেননি, সেটা হয়তো সংখ্যা কম হলেও অনেকেই তো মোরালি একটা সমস্যার মধ্যে আছেন। তারা যেভাবে পুলিশকে দিয়ে তো সবচেয়ে বেশি গণহত্যা চালানো হয়েছে, এবং এই জায়গাতে মানে তাদের যে একটা দূরত্ব মানুষের সাথে পুলিশের তৈরি হয়েছে, ফলে পুলিশকে দ্রুততম সময়ে পুনর্গঠন করার কাজটাই প্রায়োরিটি সরকারের জায়গাটা ছিল। এটা কেবলমাত্র ইলেকশনের জন্য না, দেশের মানুষ আইন শৃঙ্খলা, নিরাপত্তা বলেন ইত্যাদি বলেন, নানা ধরনের তো এই সুযোগ অনেকে নিয়েছে, হ্যাঁ, নানা ধরনের মব তৈরি হয়েছে। এবং আপনি ধরেন এর ফলে কি হয়েছে, মানে জাতিগত সংখ্যালঘুরা, মানে আমি যদিও সংখ্যালঘু শব্দটি ব্যবহার করতে আপত্তিজনক আছে, কিন্তু যারা এই আমাদের জাতিগতভাবে মানে ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম, তাদের উপরে আমরা নানা ধরনের হামলা ইত্যাদি দেখেছি। আবার নারীর উপরে হামলা দেখেছি। এমনকি ধরেন খোদ সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেই যারা মাজারপন্থী, তাদের উপরে কিভাবে হামলা হয়েছে দেখেন। তো সাধারণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তাহীনতা এটা বেড়েছে। সেই জায়গায় মানুষের নিরাপত্তার জন্য যেমন একদিকে, তেমনি ওই নিরাপত্তার সাথেই কিন্তু ইলেকশনও জড়িত, কারণ মানুষ নিরাপত্তা বোধ না করলে ইলেকশন কিভাবে হবে, সেই জায়গাটা একটা ইম্পর্টেন্ট। সেখানে আমাদের দিক থেকে আমরা বেশ কয়েকদিন ধরে প্রস্তাব করছি যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে, ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পার্টি, তাদের সমন্বয়ে একটা নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, যাতে করে যে কোনো জায়গায় অভিযোগ উঠলে তারা সেন্ট্রালি এটাকে কন্ট্রোল করতে পারেন এবং একটা অ্যাকশন নিতে পারেন। না হলে কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকবো, এবং দেখা যাবে যে পুলিশ যাদের কথা বেশি শুনছে সেখানে বিচার পাওয়া যাচ্ছে না। এবং এটা তো ঘটে,
এটা তো বাস্তবতা তো আমরা এড়িয়ে চলতে পারবো না। অনেক জায়গায় মনে করতে পারে পুলিশ যে অমুক ওই পার্টি আসতেছে ক্ষমতায়, উনি জয়লাভ করবে, ফলে আমি তাকে একটু না খেপিয়ে তুলি, মানে নিজেদের স্বার্থে এটা করতে পারে। ফলে এইরকম অনেকটা জায়গা ঘটবে। তো সেখানে যদি এগুলো ঘটে, যারা এমনকি জয়ী হবেন তারাও কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন না। কারণ হচ্ছে যে এটা মানুষ কিন্তু দেখছে। ফলে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সত্যিকার জনগণের রায় প্রকাশিত হওয়া, তার মধ্যে দিয়ে সরকার গঠিত হওয়া, এটা বাংলাদেশের এখনকার জন্য খুব দরকার। কারণ হচ্ছে যে আমরা একটা অলরেডি একটা সংকট কাল অতিক্রম করছি। আমাদের অর্থনৈতিক সংকট কিন্তু এখনো চলমান এবং এটা আরো কোথায় যে দাঁড়াবে আমরা জানি না। ফলে অত্যন্ত মানে জনগণের অংশগ্রহণ, জনগণের সমর্থনের উপর দাঁড়িয়ে একটা সরকারকে আশু পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে এবং দেশের উন্নতি করতে হবে। ফলে ইলেকশনের গুরুত্বটা এবং ফেয়ার ইলেকশনের গুরুত্বটা আমাদের আর্থসামাজিক সামগ্রিক অস্তিত্বের জায়গা থেকে দেখলে অত্যন্ত জরুরি, এবং সেটার জন্য পুলিশের জায়গা দরকার। বর্তমান সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে? আপনারা কতখানি আস্থা আসলে করতেই হবে, মানে এটা করতে পারবে, কতটা পারবে সেই দুর্বলতাগুলো যাতে তারা কাটিয়ে ওঠেন সে কারণে কথা বলছি। দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, কারণ এটার বিকল্প আমাদের সামনে কিছু নাই। এটা বিকল্প মানে হচ্ছে একটা রীতিমতো মানে কি বলে যে নানা ধরনের বিপর্যয়। আপনি যেহেতু ধর্মের একটা প্রসঙ্গ আনলেন, যে মাজার সংস্কৃতি, আপনি কিছুদিন আগে নিজেই বলেছেন যে নিজের ধর্মীয় বিশ্বাস ও চর্চা অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এই বক্তব্য আপনি কয়েকদিন আগে দিয়েছিলেন একটা অনুষ্ঠানে। তো সে এখানে আসলে কাদেরকে বোঝাতে চেয়েছেন, বা এই ধরনের আসলে কোনো ঘটনা ঘটছে কিনা? না, ঘটছে তো, আপনি তো আমরা তো দেখছি। মানে এই কয়েকদিন আগে দেখলাম কুমিল্লার 4টি মাজারে হামলা হলো। তো এই ঘটনাগুলো তো ঘটছে। এখন ধরেন আপনার একটা ধর্ম বিশ্বাস আছে, বিশেষ ধর্ম আছে, আপনি একই ধর্মের বিশ্বাসে একই ধর্মের কাঠামোতে থেকে বিভিন্ন রকম তরিকা আছে, চর্চা আছে, পদ্ধতি আছে। তো সেইগুলোতে আপনার বিশ্বাসটা তো আপনি চর্চা করতে পারেন, আপনি অন্যকে দাওয়াত করতে পারেন, কিন্তু আপনি তো তার উপর জবরদস্তি করতে পারেন না। জবরদস্তি তো মানে খুব কোনো ধর্মেই মানে এটা অ্যালাউ করছে না। ফলে ধর্মগতভাবে আপনি জবরদস্তির কোনো বিধান নেই। আর আপনি রাষ্ট্রীয় আইনের জায়গা থেকে দেখলে আপনি তো আমার নাগরিক অধিকারকে চর্চা করতে মানে কোনোভাবে ক্ষুণ্ণ করতে পারেন না। স্টেট আমাকে সিকিউরিটি দেওয়ার কথা। সেই জায়গাগুলো খর্বিত হচ্ছে। আমাদের যত ধরনের প্রান্তিক মানুষ, সেটা লিঙ্গীয় পরিচয় হোক, জাতিগত পরিচয় হোক, ধর্মীয় পরিচয় হোক, অথবা মানে আপনার সংখ্যাগরিষ্ঠ শ্রেণীভেদে হোক, মানে ধনীর ক্ষমতা আর গরিবের ক্ষমতা তো একরকম না এখানে। এটা তো পরিষ্কার বিষয়। আপনি কত পাওয়ারফুল তার উপরে আপনার নির্ভর করে আপনার সিকিউরিটি কতটা এনশিওর্ড। ফলে আজকে সমাজে যে ক্ষমতার দিক থেকে যারা প্রান্তিক, যারা নানা দিক থেকে মানে পরিচয়ের দিক থেকে প্রান্তিক, সেই মানুষগুলো অধিকার কে দেখবে? রাষ্ট্রকে দেখতে হবে। এবং সাধারণত যেটা হয় যে সংখ্যাগরিষ্ঠ লোকেরা কোনো একটা মতের দিক থেকে সংখ্যাগরিষ্ঠ হোক, শ্রেণীগত ভাবে কিংবা অর্থের দিক থেকে একটু পাওয়ারফুল হোক, কিংবা ধরুন মানে পরিচয়গত দিক থেকে তার ক্ষমতা থাকুক অথবা সংখ্যাগরিষ্ঠ হোক, সে কিন্তু তার ক্ষমতাটা খাটিয়ে বসে, জবরদস্তির জায়গা তৈরি হয়। এইটা যে কোনো গণতান্ত্রিক চিন্তায়, এমনকি ধর্মীয় মানে মানে মূল্যবোধের জায়গা থেকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তা আমাদের রাষ্ট্র তো সেই স্বীকৃতি দিচ্ছে। আমাদের রাষ্ট্রের চরিত্র হওয়া দরকার যে সে যাতে সকল প্রাণের হক আদায় করতে পারে। নির্বাচন প্রসঙ্গে আসে, আপনাদের দলের তো নির্বাচনে একটা প্রস্তুতি আছেই, সেই মানে প্রস্তুতিটা কতটুকু, বা আপনি কোথা থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন? কেমন প্রস্তুতি আপনাদের? আমরা আসলে কিছুটা বিলম্ব হয়ে গেছে এই দিক থেকে যে আমরা আসলে ঐকমত্য কমিশন এবং নানা ধরনের মানুষের দাবি দেওয়া, রাষ্ট্র এই সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করতে করতে কিংবা সেগুলো নিয়ে কথা বলতে বলতে আমাদের প্রস্তুতিগত ব্যাপারটি কিছুটা বিলম্ব হয়েছে বলতে পারেন। তবে আমরা ইতিমধ্যেই আমাদের দলগত যে প্রার্থিতা সেটার একটা প্রাথমিক তালিকা সম্পন্ন করেছি। আমরা এটা একই সাথে, যেহেতু গণতন্ত্র মঞ্চ আমরা একসাথে কাজ করি, সেখানে আমরা আলোচনা করেছি যে আমরা জোটগতভাবে একটা সমন্বিত ইলেকশন করতে পারি কিনা। ফলে আমাদের গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চের সাথেই আমরা যৌথভাবে আমাদের 6টি দল একটা আমাদের প্রার্থী তালিকা আমরা সমন্বয় করব, এবং সেটার আনুষ্ঠানিক একটা প্রাথমিক ঘোষণা বেশ কিছু 140টির মতো আসনে আমরা সেটা প্রাথমিক তালিকা প্রকাশ করেছি মঞ্চগতভাবে। আমরা আরো 100 মানে মোট 300 আসনে আমরা আমাদের প্রার্থিতা আমরা দেব। এরপরে আমাদের ঠিক করতে হবে যে আমরা আরো কোনো বৃহত্তর
জোটে যাবেন কিনা, জোট কিংবা বলতে পারেন আসন সমঝোতা, নানা ধরনের নির্বাচন কেন্দ্রিক যে সমঝোতাগুলো হয় সেটাতে আমরা যাব কিনা, সে আলোচনাগুলো চলমান আছে। আপনারা তো একটা ব্যক্তিগতভাবে আমরা আমাদের দলের দিক থেকে আমরাও নির্বাচন করছি। আমি ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের আমার শেকর, আমার ওখানে আমার তো ওই জায়গায় আমরা নির্বাচনের জন্য কাজ করছি। ঢাকা 12-তে আমরা নির্বাচনের জন্য কাজ করছি। এর বাইরেও প্রায় শতাধিক আসনে আমরা আমাদের সাংগঠনিক এবং নির্বাচনী প্রচারণাগত কাজের প্রস্তুতি এবং কাজ করছি অনেক ক্ষেত্রে। আপনাদেরকে আমরা দেখেছিলাম যে জোটের যেহেতু কথা আসলো, যে কিছুদিন আগে ঐক্যমত কমিশনের কিছু প্রস্তাব নিয়ে আপনারা বেশ কয়েকটি দল অন্য দলগুলোর সাথে আলোচনা করছিলেন, বিশেষ করে জামাত ইসলামের সাথেই মনে হয় আলোচনা করছিলেন আপনারা। তো ওই যারা আলোচনা করছিলেন তখন গণতন্ত্র মঞ্চ, না, এটা আপনার তথ্যগতভাবে একটু কারেক্ট করি। আমরা তো 30টি দল ওখানে বসেছি। আমরা যেহেতু এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা অনৈক্য তৈরি হলো, আমরা তখন ভাবলাম যে এটা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে সমাধানে পৌঁছানো যায় কিনা। তখন গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা একটা উদ্যোগ নিয়ে প্রায় সবগুলো দলের সাথে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করেছি এবং সেটা হচ্ছে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারি। এই যে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে গণভোট হবে, তার মধ্যে দুটো জিনিস আমরা অর্জন করবো, একটা অনুমোদন এবং একটা ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তী আইনসভাকে, এবং আমরা একদিনের নির্বাচনের বিষয়ে কি মনে করি, এটার সোর্স অফ পাওয়ার এই যে গণভোটের আদেশটা কিভাবে হবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা কিন্তু অনেক দূর ঐকমত্যের জায়গায় এসেছি। ওই সময় জোটগত ভাবনার জায়গাটা, জোটগত ভাবনার বিষয় নিয়ে কথা হয়েছে। যেমন আমাদের গণতন্ত্র মঞ্চের সাথে আরো 3টি রাজনৈতিক দল আমরা পরবর্তীকালেও একটা বৈঠক করেছি, যেমন এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। অন্যদিকে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসেছিলাম তখন তারাও এই বিষয়ে তাদের ভাবনা এবং আমাদের ভাবনা কি সেটা নিয়ে আলোচনা আগ্রহ প্রকাশ করেছেন। তো এই ধরনের আলোচনাগুলো আমাদের চলছে। আমরা এখন বিএনপির সাথে তো ধরুন আমাদের একটা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা আছে, ফলে সেখানেও আমাদের আলাপ আলোচনার জায়গা আছে। তারা কি ভাবছেন, আমরা কিভাবে ভাবছি, এবং আমরা মনে করি যে খুব দ্রুতই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো যে আমরা কি করতে, পরবর্তী কর্মকৌশলটা কি হবে। যেমন ধরুন গণতন্ত্র মঞ্চ যেহেতু একটা 6 দলীয় জোট, আমরা কি আরো কিছু দলের সাথে মিলে আমাদের জোট সম্প্রসারিত হতে পারে কিনা, নতুন নাম হতে পারে, নাও হতে পারে, যেটাই হতে একটা জোট সম্প্রসারিত হবে কিনা। প্লাস আমরা কোনো আসন সমঝোতা, যেমন বিএনপির সাথে যে আলোচনা, সেখানে একটা আসন সমঝোতার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা যাব কিনা, এই প্রশ্নগুলো চলমান এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। অন্য বিএনপি ছাড়াও তো আসলে জামাত ইসলামীকে আমরা বেশ অ্যাক্টিভ দেখি মাঠে, তাদের সাথে জোটগত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে? এখন পর্যন্ত হয়নি এই আলোচনা। আপনারা যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল, তারা তো আসলে অনেক বিষয়ে সোচ্চার থাকেন এবং বিশেষ করে আধিপত্যবাদ নিয়ে আপনাদের এক ধরনের আমরা সোচ্চার ভূমিকা দেখি। তো এখন তো বন্দর নিয়ে বাম দলগুলো বেশ সরব, তারা বলছে বন্দর পরিচালনার ভার যে বিদেশিদের দেওয়া হচ্ছে সেটি নিয়ে তারা আন্দোলন করছে। এটি নিয়ে আপনাদের অবস্থান, গণতন্ত্র মঞ্চ বা আপনাদের অবস্থান কি? দেখুন, বন্দরের বিষয় নিয়ে তো আমরা বহুদিন ধরে আমরা তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে লড়াই সংগ্রাম করেছি যে বাংলাদেশের বন্দরগুলোতে যেভাবে আপনার বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেগুলো একই সাথে শুধু বন্দরের আমাদের যেটা থেকে আমরা লাভ করি, আয় করি, সেইটাকেই কেবল তাদের হাতে তুলে দেওয়া নয়, এটা একটা সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন, আমাদের জাতীয় নিরাপত্তা, দেশের নিরাপত্তার প্রশ্ন। কাজেই এগুলো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে জাতীয় ঐকমত্য দরকার। সেই জায়গাটা নিয়ে আমরা সংগ্রাম করেছি। বর্তমান সরকার ক্ষমতা আসার পর তারাও এখানে বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু বিদেশি কোম্পানির সাথে কথা বলছেন। ডিসেম্বর মাসে একটা চুক্তিও হওয়ার কথা আছে। আমরা যে কথাটা বারবার বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এখানে আলোচনা না করে আপনার এই সরকারের পক্ষে এরকম বন্দরগত ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না, এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আমরা দাবি করেছি। আপনাদের প্রস্তাবটা কি সেটা তো আমরা জানি না, কোন টার্মসে আপনারা বিদেশি কোম্পানি আনতে চাইছেন। এখন বিদেশি কোম্পানি যদি আসে যে আমাদের একটা লাভজনক প্রতিষ্ঠান এখানে কেবল ব্যবসা করার জন্য, সে আর একটু বেশি লাভ করবে, তাহলে তো সেটা আমার জন্য কোনো লাভজনক জায়গায় আনছে না। হ্যাঁ, কিছু দক্ষতাগত জায়গা, সেটা আমরা কিভাবে আনতে পারি, আমরা কি নিজেরা দক্ষ জায়গাতে পৌঁছাতে পারি কিনা, আমরা যে আমাদের দক্ষতা বাড়িয়ে, আমাদের ক্যাপাসিটি বাড়িয়ে আমাদের আয় বর্ধন করতে পারি, সেই ব্যবসা যেখানে আমাদের আয় হওয়া সম্ভব, সেটাকে আমরা বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছি কেন? এই প্রশ্নটা তো খুব যৌক্তিক প্রশ্ন। এখন বিদেশি কোম্পানিকে নিয়ে যদি এটার প্রয়োজন হয় যে বন্দর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, সেটা আমাদের বন্দরের, আমাদের মালিকানায়, আমাদের প্রতিষ্ঠানের অধীনেই কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো এক্সপার্টিজের জন্য কিছু
কোনো কোনো কাজে লাগানো যেতে পারে, সেইটা জনগণের কাছে স্পষ্ট হতে হবে। প্লাস এখানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে ভূ রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের বঙ্গোপসাগর, সেখানে তো বন্দরের প্রসঙ্গ নিয়ে আমাদেরকে অনেকবার করে ভাবতে হবে। ফলে আমরা সরকারের কাছে এখনো পরিষ্কার দাবি জানাই যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ন্যাশনাল ডায়ালগ দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা দরকার, এবং আমাদের কাছে সম্পূর্ণ প্রস্তাব হাজির করতে হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে কেবলমাত্র আমরা বলতে পারবো বন্দর খুব ভালো হবে, বন্দর আমরা ভালোর জন্যই করছি, এগুলো কিন্তু কোনো পজিশন না। এটা তো আপনার স্টেটমেন্ট, কিন্তু আমাদের কাছে কনভিন্সিং হতে হবে যে পুরো প্রস্তাবটা আসলে কি। আপনারা দেখতে চান আসলে পুরো প্রস্তাবটা কি। জনাব সাকি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়ার। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।